जिसके मुंह में खून था, बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। আজকের এই মামলাটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, কারণ এটি পশ্চিমবঙ্গের কলকাতার একটি মেডিকেল কলেজে ঘটেছে। এই ধরনের মামলাগুলো সাধারণত টাকার প্রভাবের নিচে চাপা পড়ে যায়। উত্তরাখণ্ডের রাজ্যতে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে সেপ্টেম্বর 2000-এ অঙ্কিতা ভণ্ডারীর হত্যাকাণ্ড হয়েছিল এবং আজ অবধি সেই মামলায় কোনো বিচার পাওয়া যায়নি। আর আজ কলকাতা মেডিকেল কলেজে যে মামলাটি ঘটেছে তা দেখে আমার মনে হচ্ছে এটিও ধামাচাপা পড়ে যাবে। অনেক বিক্ষোভ হবে, কিন্তু ভুক্তভোগী কোনো বিচার পাবে না। এই মামলাটিকে শুরু থেকে বোঝার জন্য আমাদের সেই দিনের প্রতিটি মুহূর্তকে সময় অনুযায়ী বিশ্লেষণ করতে হবে। 9 আগস্ট 2024-এ আর যে কর মেডিকেল কলেজ ও হাসপাতালে 31 বছর বয়সী একজন মহিলা ডাক্তারের সঙ্গে শারীরিক আক্রমণ এবং ধর্ষণ করা হয় এবং এরপর তার হত্যা করা হয়। ভুক্তভোগীর অবস্থা এমন হয়েছিল যে তার চোখ, মুখ, হাত এবং গোপনাঙ্গ থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। সেই রাতে ভুক্তভোগীর 36 ঘন্টার একটি ডিউটি ছিল, যেখানে তাকে সারাক্ষণ হাসপাতালে থাকতে হয়েছিল। এরকম দীর্ঘ সময় ডিউটি করার পর তিনি তার 4 সহকর্মীর সাথে ডিনার করছিলেন। 8 আগস্টের রাতে তারা সবাই নীরজ চোপড়ার অলিম্পিক ম্যাচ দেখছিল। ডিনার শেষে তার সহকর্মীরা তাদের ডিউটিতে ফিরে গেলেও ভুক্তভোগী ডাক্তার হেকটিক শিডিউলের পর একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন, তাই তিনি সেমিনার হলে ঘুমিয়ে পড়েছিলেন। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত সঞ্জয় রায় প্রায় 4টা নাগাদ সেমিনার হলে প্রবেশ করেন। সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার্স ওয়েলফেয়ার বোর্ডের একজন কর্মী ছিলেন। সহজ ভাষায় এরা কন্ট্রাক্ট বেসিসে পুলিশে যোগ দেয় এবং প্রয়োজনে স্থায়ী পুলিশ অফিসারদের সহায়তা করে। স্থায়ী পুলিশ আধিকারিকরা সুযোগ সুবিধা পাচ্ছেন, এই লোকেরা এটি পায় না, এবং ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অথবা যখন বিপর্যয় আসে তখন এই লোকেরা সেখানে থাকে। তার এই সুবিধা নিয়ে অভিযুক্ত সঞ্জয় রায় সেমিনার হলে প্রবেশ করে ডাক্তারকে নির্দয়ভাবে ধর্ষণ করে এবং হত্যা করে। সকাল 7:30 নাগাদ ভুক্তভোগীর মৃতদেহ পাওয়া যায়, কিন্তু এখনো নিশ্চিত নয় যে প্রথমে মৃতদেহটি কে দেখেছিল। ডাক্তারের মা-বাবাকে ফোন করে তাদের সমস্ত তথ্য জানানো উচিত ছিল, কিন্তু এই ঘটনার খবর তাদের প্যারেন্টসকে 10:30 এ জানানো হয় এবং প্রথমে বলা হয়েছিল যে তাদের মেয়ে খুবই অসুস্থ। পরে যখন প্যারেন্টস ক্রমাগত ফোন করতে থাকেন তখন তাদের জানানো হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এরপর পরিবারের সকল সদস্য এবং প্রতিবেশীরা কলেজে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হয়। একটি প্যারেন্টস যার মেয়ে মাত্র 31 বছর বয়সে মারা যায়, তাদের 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হয়। ভিকটিমের প্যারেন্টস এতটাই কাঁদছিলেন এবং প্রশাসনকে অনুরোধ করছিলেন, দয়া করে আমাদের মেয়েকে একবার দেখতে দিন, কিন্তু তাদের 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়। जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। মা বাবা হাত জোড় করে অনুরোধ করছিলেন, আমাদের মেয়ের মুখ একবার দেখাও, কিন্তু তা করতে দেওয়া হয়নি। এরপর যখন প্যারেন্টস তাদের মেয়েকে এই অবস্থায় দেখেন তখন তাদের কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব না। जिसके मुंह में खून था, बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। মেয়েটির মুখে রক্ত ছিল, তার শরীরে কোনো কাপড় ছিল না এবং তার পা দুটি ডান কোণে বাঁকানো অবস্থায় পাওয়া যায়। এত কিছুর পরেও হাসপাতালের কর্মকর্তারা বলছিলেন যে ভিকটিম আত্মহত্যা করেছে। এমনকি কলেজের প্রিন্সিপালও মিডিয়ায় এ ধরনের বক্তব্য দিয়েছিলেন যে ভিকটিম সাইকোসিস নামে একটি রোগে ভুগছিলেন, যার ফলে তিনি আত্মহত্যা করেছেন। কোনো প্রমাণ ছাড়া, সঠিক তদন্ত ছাড়াই মিডিয়ার সামনে এমন বড় সিদ্ধান্ত জানানো বোঝা যায় না যে সেই প্রিন্সিপাল কেন এমন কথা বললেন। তবে যখন এই খবর পুরো কলেজ এবং কলকাতার সমস্ত মেডিকেল কলেজে ছড়িয়ে পড়ে তখন প্রশাসন কিছুটা সতর্ক হয়ে ওঠে। এরপর যখন তার মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়
রিপোর্ট দেখে সবাই হতবাক হয়ে যায়। পোস্টমর্টেম রিপোর্ট স্পষ্ট করে দেয় যে তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল এবং নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। তার অ্যাবডোমেন, ডান হাত, ঠোঁট খুবই গুরুতরভাবে আহত হয়েছিল এবং তার কলার বোন সম্পূর্ণভাবে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর এটি নিশ্চিত হয়ে যায় যে এটি কোনো আত্মহত্যা নয়, বরং এটি একটি ঠান্ডা মাথার খুন। এরপর যখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে অভিযুক্ত সঞ্জয় রায় প্রায় 4টায় হাসপাতালে ঢুকেছিলেন এবং প্রায় 6টায় হাসপাতাল থেকে বেরিয়ে আসে। সন্দেহ তখনই সঞ্জয় রায়ের উপর পড়ে যখন দেখা যায় তার কানে একটি ব্লুটুথ হেডসেট ছিল, যা পরে ভিকটিম ডাক্তারের দেহের পাশে পাওয়া যায়। এরপর খুব সহজেই সঞ্জয় রায় তার অপরাধ স্বীকার করে এবং পুলিশকে পুরো ঘটনা জানায়। সঞ্জয় রায় পুরোপুরি স্বীকার করে নেয় যে এই জঘন্য কাজটি সেই করেছে। তবে সঞ্জয় রায় তার বক্তব্যে কোনো কারণ উল্লেখ করেনি যে কেন সে এইসব করেছিল। তাই ভিকটিম ডাক্তারের দেহটি পুনরায় পরীক্ষা করা হয় এবং রিপোর্ট আসার পর সবাই অবাক হয়ে যায়। রিপোর্টে দেখা যায় ভিকটিমের শরীর থেকে এত সিমেন বের হয়েছিল যে একজন মানুষ যদি 3-4 বারও ইজাকুলেট করে, তবু এত সিমেন্ট সেই সময়ের মধ্যে তৈরি করতে পারবে না। এটি দেখে স্পষ্ট হয়ে যায় যে এটি একজন মানুষের কাজ নয়, এটি একটি গণধর্ষণ। এই খবর জানার পর প্রথমেই কলেজের প্রিন্সিপাল পদত্যাগ করে। আর.জি. কর মেডিকেল কলেজের ছাত্র এবং হাসপাতালের কর্মীরা প্রতিবাদে রাস্তায় নামে। ধীরে ধীরে কলকাতার অন্যান্য মেডিকেল কলেজের ছাত্ররাও আন্দোলনে যোগ দেয়। যে সেমিনার হলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ঘটনার 5 দিন পর কিছু এমন ঘটে যা কেউই আশা করেনি। সেই সেমিনার হল থেকে প্রায় 20 মিটার দূরে একটি কক্ষ ছিল যা প্রশাসন ভেঙে দেয় এবং তারা এটিকে রিনোভেশনের কাজ বলে উল্লেখ করে। কিন্তু যখন এত বড় একটি ঘটনা ঘটেছে, তখন কোনোভাবেই রিনোভেশনের কথা ভাবা যেতে পারে না। এই ঘটনা দেখে স্পষ্ট হয় যে হাসপাতালের লোকজন কিছু না কিছু লুকাচ্ছে। এমনই কিছু ঘটেছিল উত্তরাখণ্ডের মেয়ে অঙ্কিতা ভান্ডারীর মামলা। অঙ্কিতা ভান্ডারীর দেহ পাওয়ার কয়েক ঘন্টা পর উত্তরাখণ্ড সরকার সেই রিসোর্টটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় যেখানে অঙ্কিতা কাজ করতে। সরকারের পক্ষ থেকে জানানো হয় যে ওই রিসোর্টটি অবৈধভাবে নির্মিত হয়েছিল, তাই অবৈধ অংশ ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু যখন এমন একটি ঘটনা ঘটে, তখন সেই স্থানটি ধ্বংস করা হলে প্রমাণ নষ্ট হয়ে যায়। এই ধ্বংসের মাধ্যমে এটি স্পষ্ট হয় যে ক্ষমতায় থাকা লোকজন চান না যে কোনো শক্তিশালী প্রমাণ পাওয়া যায়। এছাড়াও একটি নতুন খবর পাওয়া গেছে যে আর.জি. কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, যিনি পদত্যাগ করেছিলেন, তাকে এখন কলকাতার অন্য একটি কলেজে পুনরায় প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটি কি হচ্ছে তা বোঝা খুবই কঠিন। এর পাশাপাশি কলকাতার সাধারণ মানুষ যারা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন, তারা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ সব ডাক্তার, হাসপাতালের কর্মচারী এবং এমনকি মেডিকেল কলেজের অধ্যাপকরাও আন্দোলনে সামিল হয়েছেন যাতে ভিকটিম ডাক্তারের জন্য দ্রুত বিচার পাওয়া যায়। শেষে আমি বলতে চাই যে আগে মনে হতো যে ভ্রমণ করলে মানুষ নিরাপদ নয়, কিন্তু এখন কর্মস্থলেও মানুষ নিরাপদ নয়। আগে আমাদের বাড়ির লোকেরা বলতো যে কোথাও গেলে সেখানে পৌঁছে ফোন করে জানাত। এতে পিতামাতা শান্তিতে ঘুমোতে পারতেন যে ঠিকঠাক পৌঁছে গেছে। কিন্তু এখন এই ঘটনাটি দেখে সবাই উদ্বিগ্ন, কারণ মেয়েরা বাইরের সড়কে নিরাপদ নয় এবং কর্মস্থলেও নিরাপদ নয়। এমনকি কিছু কিছু মেয়ের জন্য তাদের নিজের ঘরও নিরাপদ নয়, কারণ কিছু আত্মীয় স্বজনও তাদের পরিবারের মেয়েদের সঙ্গে অন্যায় কাজ করে থাকে। বন্ধুরা, কলকাতায় ডাক্তার মৌমিতার সাথে যা ঘটেছে, আমরা সবাই চাই এর বিচার দ্রুত সময়ের মধ্যে করা উচিত। শুধু অভিযুক্ত সঞ্জয় রায় নয়, এর সাথে আরও যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এরকম ভয়াবহ গণ রেপ করা ও হত্যাকারীদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এই জাতীয় কোনো অপরাধ করার আগে 10 বার চিন্তা করে। আমরা যারা বাঙালি আছি, হোক আমরা বাংলাদেশ বা ভারতে থাকি, আমাদের সকল অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি।
এবং এই মামলায় ভবিষ্যতে যদি কোনো আপডেট পাওয়া যায় তবে অবশ্যই আপনাদের জানাবো। অনুগ্রহ করে কমেন্ট সেকশনে আপনার মতামত লিখুন, যা আপনার মনের মধ্যে চলছে, যা আপনি বলতে চান দয়া করে কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন এবং সোশ্যাল মিডিয়ায়ও এই বিষয়ে কথা বলুন, কারণ যদি আমরা কথা না বলি তবে এই অর্থের ক্ষমতা এমন কেসগুলোকে চাপা দেবে। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।